আজকের এই ক্লাসটিতে প্রবেশ করার আগে পূর্ববর্তী ক্লাসে একটা ছোট্ট টপিক দিয়ে শুরু করতে চাই, সেটি হচ্ছে সমাস কয় প্রকার ছিল। আমাদেরকে আজকের এই এখনের যে ভিডিওটি হচ্ছে সেই ভিডিওটির কমেন্ট বক্সে তোমরা জানাও যে সমাস কয় প্রকার। আমরা এর মধ্যে জেনেছি সমাস কয় প্রকার, তবুও তোমাদের কাছ থেকে আরেকবার জানতে চাইছি, যেটির মাধ্যমে আমরা আমাদের পরবর্তী টপিকে প্রবেশ করব। আমাদেরকে জানাও যে সমাস কয় প্রকার। ফরিদ আহমেদ আমাদেরকে জানিয়েছে, মোস্তাকিম হোসেন জিম, মুবাশশির আফরিন জানিয়েছে, আশিক আহমেদ নাকিব জানিয়েছে, সুরাইয়া খান মুনা, আরো অনেকেই জানাচ্ছ আমাদেরকে যে সমাস 6 প্রকার। ধন্যবাদ, তোমাদের সবার উত্তর একদম সঠিক হয়েছে, তোমাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ। আমরা এখন সমাসের একটা প্রকারভেদ নিয়ে আলোচনা করব, যেটির নাম হচ্ছে দ্বন্দ্ব সমাস। আমরা অনেকেই হয়তো এই সমাসটার নাম শুনেছি, কিন্তু এই সমাস সম্পর্কে অনেকের হয়তো পরিষ্কার ধারণা নেই। আমরা প্রথমেই যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এই দ্বন্দ্ব সমাস, এবং এই শব্দ তিনটি সম্পর্কে তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। আমাদের সামনে দেখো তিনটি শব্দ রয়েছে, এবং, ও, আর। এই তিনটি শব্দ রয়েছে। আমাকে তোমরা কমেন্টের মাধ্যমে এটি জানাও যে এবং, ও, আর এটি বাংলা পদ প্রকরণের কোন অংশে রয়েছে, অর্থাৎ এটি এই তিনটি কোন ধরনের শব্দ। আমাকে জানাও এই তিনটি এবং, ও, আর এই তিনটি শব্দ কোন ধরনের শব্দ। যে এই উত্তরটি করতে পারবে তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো। সবার আগে উত্তর করেছে মোস্তাকিম হোসেন জিম, আশিক আহমেদ নাকিব, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যে এই তিনটি পদ এবং, ও, আর এই তিনটি হচ্ছে বাংলা ব্যাকরণের পদ প্রকরণ যে অংশটুকু রয়েছে সেই অংশের মধ্যে অব্যয় অংশের অন্তর্গত। অর্থাৎ আমরা এবং, ও, আর এই তিনটি অব্যয়সূচক শব্দাংশ হিসেবে জানি। এবং মনে রাখার বিষয় হচ্ছে এই যে আমরা এই তিনটি অব্যয়কে এক ধরনের বিশেষ ধরনের অব্যয় পদ বলে থাকি, যেটিকে আমরা বলি সংযোজক অব্যয়। আশা করি তোমরা দেখতে পাচ্ছ এবং, ও, আর এই তিনটি হচ্ছে অব্যয় পদ, এবং এই তিনটি অব্যয় পদকে আমরা সাধারণত সংযোজক অব্যয় হিসেবে অভিহিত করে থাকি। সুতরাং এই সংযোজক অব্যয়গুলোর মাধ্যমে আমরা যে সমাস গঠন করি সেই সমাসকে আমরা বলি দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস তাহলে খুব সহজ কিছু ধারণা নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়। আমরা এবং, ও, আর এই তিনটি অব্যয় পদ দিয়ে দেখো কিভাবে তিনটি সমাস রচনা করি। আমাদের এবং এর এ পাশে থাকলো বাবা এবং এই পাশে থাকলো মা, সমান সমান হবে বাবা মা। একইভাবে যদি আমার সামনে দুটো শব্দ হয় হাত, এবং তার সঙ্গে ও এর পর থাকে পা, তাহলে এটি কি হবে? খুব সহজ একটা প্রশ্ন, তারপরেও তোমাদেরকে উত্তর দিতে বলছি। আমাদেরকে জানাও যে এখানে হাত ও পা এই শব্দ দুটো একত্রিত হয়ে কোন শব্দ গঠিত হয়। হ্যাঁ, আমাদেরকে আলামিন হাওলাদার জানিয়েছে, মুবাশশির আফরিন জানিয়েছে, আশিক আহমেদ নাকিব জানিয়েছে। এখানে উত্তরটি খুব সহজ, সেটি হচ্ছে হাত পা। যেটি অনেকে একটু ভুল করে থাকে সেটি হচ্ছে এই হাত এবং পা এই দুটো শব্দের মধ্যে একটা হাইফেন রয়েছে।
এবং এই হাইফেনটি দিতে একদম ভুল হওয়া উচিত না। সুতরাং হাত ও পা হওয়া উচিত হাত পা। একইভাবে আমরা যদি আয় আর ব্যয় এভাবে আরেকটা পদ পাই, সেটাকে আমরা বলছি আয় ব্যয়। আমাদের পূর্ববর্তী আলোচনার অনুযায়ী আমরা এখন তোমাদের কাছে জানতে চাইবো যে বাবা মা, হাত পা, আয় ব্যয় এই তিনটি সমাসে কোন ধরনের পদ? বাবা মা, হাত পা, আয় ব্যয় এই তিনটি সমাসে কোন ধরনের পদ হিসেবে অভিহিত করা হয়? আমাদেরকে কমেন্ট সেকশনে জানাও। তোমাদের কাছ থেকে উত্তর আশা করছি। বাবা মা, হাত পা, আয় ব্যয় এই তিনটিকে আমরা কোন ধরনের পদ বলি? রোকন চৌধুরী, পার্থপ্রতিম রয়, সুরাইয়া খান মুনা, নাহিদ হাসান, হ্যাঁ চমৎকার ভাবে প্রত্যেকটি নাম উঠে আসছে। আমরা এটিকে সমস্ত পদ, সমাসবদ্ধ পদ, সমাস নিষ্পন্ন পদ বা সমাস নিকল্প পদ এই চারটা নাম আমরা বলেছিলাম। এই চারটা নামেই আমরা এই পদগুলোকে ডাকতে পারি। অর্থাৎ সমান চিহ্নে এই মুহূর্তে যে ডান পাশের অংশগুলো রয়েছে সেগুলোকে আমরা সমস্ত পদ, সমাসবদ্ধ পদ, সমাস লব্ধ পদ, সমাস নিকল্প পদ এরকম বিভিন্ন নামে অভিহিত করতে পারি। আশা করি তোমরা সবাই আগের ধারণাগুলোর সঙ্গে পরিচিত হয়েছো এবং সেই ক্ষেত্রে যারা উত্তর দিয়েছে এগুলো সমসমান পদ তাদের বক্তব্য গ্রহণযোগ্য, কেননা আমরা এখানে মাত্র দুটি পদের সমন্বয়ে একটা সমাসবদ্ধ পদ পাচ্ছি এবং সমাসবদ্ধ পদের প্রত্যেকটি পদ আলাদা আলাদা ভাবে এক একটি সমসমান পদ, কিন্তু একত্রিত ভাবে সেগুলোকে আমরা সমস্ত পদ হিসেবে অভিহিত করে থাকি। দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আমরা অলুক দ্বন্দ্ব নামে এক ধরনের দ্বন্দ্ব পাই। তার আগে তোমাদের কাছে অলুক কথাটার ধারণা পরিষ্কার করে দিই। অলুক শব্দটি যখনই দেখতে পাবে তখনই তোমরা ধারণা করে নেবে যে অলুক বলতে বোঝানো হয়েছে বিভক্তি লোপ পায় না এমন, বিভক্তি লোপ পায় না। অলুক কথাটির মানেই হচ্ছে এরকম। সুতরাং অলুক কথাটির মানে যখন বিভক্তি লোপ পায় না, দ্বন্দ্ব সমাস মানেও অলুক দ্বন্দ্ব যদি হয়ে থাকে সেক্ষেত্রেও এমন এক প্রকার দ্বন্দ্বের কথা আমরা বলছি যেখানে আমরা কোনো ধরনের বিভক্তি লোপ পেতে দেখব না। যখন আমরা অলুক দ্বন্দ্বের কথা বলছি তখন দেখো জলে ও স্থলে এখানে কোন রকম বিভক্তি লোপ না পেয়ে আমরা একটা সমাস গঠন করে ফেলবো এবং সেটাকে আমরা বলবো জলে স্থলে। আমাকে কি তোমরা এটি বলতে পারো এই জল শব্দটির সঙ্গে যে বিভক্তিটা রয়েছে সেই বিভক্তিটা কোন বিভক্তি? আমাকে তোমরা জানাও যে জলে শব্দটির সঙ্গে যে বিভক্তিটি রয়েছে সেই বিভক্তিটি কোন বিভক্তি? এম এস তারেক, মিরাজ আল মাকসুদ মাসুক, সালমান রহমান সালাম, যারা জানাচ্ছ এখানে সপ্তমী বিভক্তি রয়েছে তাদের উত্তর সঠিক হয়েছে। অর্থাৎ এখানে আমরা জল যোগ এ, জল এ আমরা এখানে দেখতে পাচ্ছি জল যোগ এ বিভক্তি এবং এই এ বিভক্তিটা হচ্ছে এক ধরনের সপ্তমী বিভক্তি এবং এই সপ্তমী বিভক্তিটা আমরা এখানে লোপ পেতে দিচ্ছি না এবং এই কারণে আমরা দেখতে পাচ্ছি জলে স্থলে এইভাবে একটা সমাস গঠিত হয়ে গিয়েছে এবং এই ধরনের সমাসকে আমরা বলছি অলুক দ্বন্দ্ব।
এইভাবে আমরা এক একটা দ্বন্দ্ব সমাস গঠিত হতে দেখি। আমরা আশা করি দ্বন্দ্ব সমাস সম্পর্কে তোমাদের যে ধারণা সেটি একদম পরিষ্কার হয়ে গিয়েছে। কিন্তু তারপরেও যদি তোমাদের দ্বন্দ্ব সমাস নিয়ে কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। যেমন একজন আমাদেরকে জানিয়েছে যে দ্বন্দ্ব সমাসে আমরা সাধারণত দেখতে পাই যে স্ত্রীবাচক শব্দ আগে বসে, সেটি সব সময়ের জন্য সত্যি নয়। সেটি যেমন একটি উদাহরণ সেক্ষেত্রে হতে পারে জিন ও পরি। আমরা সাধারণত জিন পরি এইভাবে সেটাকে সাজিয়ে ফেলি। বাবা ও মা, বাবা মা। অর্থাৎ আমরা সাধারণত দ্বন্দ্ব সমাসের পূর্ব পদের সমাস বাক্যের পূর্ব অংশে যেই অংশটুকু পাই সেটিকেই সাধারণত আগে বসানোর দৃষ্টান্ত সবচেয়ে বেশি পেয়েছি। সুতরাং স্ত্রীবাচক শব্দটি আগে বসে এটি সব সময়ের ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে। আমরা এর মধ্যে আপাতত আর কোনো প্রশ্ন পাচ্ছি না। আমাদেরকে একজন বলছে যে প্রথমা বিভক্তি হয় নয় কেন? আচ্ছা, হাসান শান্ত। হাসান শান্ত, তোমাকে যেটি বলতে চাই সেটি হচ্ছে যে আমরা যেই অংশটুকু দেখেছি জলে ও স্থলে, সেখানে আমরা এ বিভক্তি দেখতে পাই এবং সেই এই বিভক্তিটা সপ্তমী বিভক্তির অন্তর্ভুক্ত। আমরা যদি দেখতাম যে শূন্য বিভক্তি বা প্রথমা বিভক্তির অন্তর্গত কোনো শব্দ আমাদের সামনে রয়েছে, ঠিক যেরকম একটা হতে পারে যেমন হাত ও পা, এখানে কোনো ধরনের বিভক্তি যুক্ত হয়নি। হাত এবং পা এই দুটোর সঙ্গে কোনো ধরনের বিভক্তি যুক্ত নেই, সুতরাং সেটিকে আমরা প্রথমা বা শূন্য বিভক্তির অন্তর্গত বলতে পারি। সুতরাং দ্বন্দ্ব সমাসটি আমরা এভাবে গঠন করি। আশা করি এবার তোমরা খুব পরিষ্কারভাবে বুঝতে পেরেছো। তোমাদের সামনে এখন আমরা যেটি বলতে চাই সেটি হচ্ছে আমাকে এটি বলতে পারো যে আমরা বলছি ভদ্র ছেলে, এরকম একটা বাক্যাংশ। সেই বাক্যাংশে আমরা এই ভদ্র অংশটিকে বাংলা ব্যাকরণে কোন ধরনের পদের অন্তর্গত বলি? ভদ্র ছেলে, এখানে ছেলের আগে ভদ্র কথাটি রয়েছে। এখন এই ভদ্র কথাটিকে আমরা বাংলা ব্যাকরণে কোন পদের অন্তর্ভুক্ত বলে মনে করি? হ্যাঁ, আমাদেরকে উত্তর দিচ্ছে নাহিদ হাসান, উম্মে হানি খান, প্লেটো বিশ্বাস, মুবাশির আফরিন, অনিক সাহা, রেদওয়ান আহমেদ। তারা সবাই বলছে যে আমরা এখানে যে পদটা পাই সেটার নাম হচ্ছে বিশেষণ। সেটাকে আমরা সাধারণত বিশেষণ বলে অভিহিত করি। এবং এইখানে যে ছেলে অংশটি রয়েছে এটিকে আমরা সাধারণত বিশেষ্য বলি। আমরা এখন এমন একটা সমাস নিয়ে আলোচনা করব যেই সমাসটায় আমরা সাধারণত বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের সঙ্গে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সমাস হতে দেখি। আমরা আরো একবার বলছি যে আমরা এখন যে ধরনের সমাসটি দেখব সেই সমাসে আমরা দেখতে পাই যে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদ। আমরা যদি বিশেষণ এবং বিশেষ্য সম্পর্কে খুব ভালোভাবে ধারণা রাখি তাহলে আমরা বুঝতে পারবো যে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সঙ্গে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের সমাস আসলে কিভাবে হয়। সুতরাং এখন যদি আমরা দেখতে চাই যে এটির উদাহরণ আসলে কি রকম, তাহলে আমাদের সামনে খুব সহজ একটা উদাহরণ আছে। এই উদাহরণটি হচ্ছে নীল যে পদ্ম। নীল যে পদ্ম,
এরকম একটা ব্যাস বাক্য বা সমাস বাক্য আমাদের সামনে রয়েছে। আমাকে কেউ কি বলতে পারো নীল যে পদ্ম, এই পদ্ম বা নীল যে পদ্মের যে সমস্ত পদ, সেই সমস্ত পদটি আসলে কি হবে? তোমাদের কাছ থেকে উত্তর আশা করছি। হ্যাঁ, এলিনা এলিন, উম্মে হানি খান, মুবাশিরা আফরিন, সারোজাল হাসান অনেকেই উত্তর দিচ্ছ এবং তারা বলছো যে এই উত্তরটি হবে নীল পদ্ম। খেয়াল করে দেখো যে আজকে আমাদের এই বাক্যটি বা এই ব্যাস বাক্যে এই যে অংশটুকু রয়েছে, এই অংশটুকুকে আমরা বলি বিশেষণ। কোন অংশটুকু? আমরা বলছি নীল অংশটুকুকে। নীল যে পদ্ম, সেই নীল অংশটুকু আমাদেরকে বিশেষণ দেখাচ্ছে। সুতরাং আমরা বুঝতে পারছি এখানে বিশেষণ ভাবাপন্ন পদের সঙ্গে এই বিশেষ্যের এক ধরনের সমাস রয়েছে। এরকম বিশেষণের সঙ্গে বিশেষ্য পদের এক ধরনের সমাস হয়েছে। সুতরাং এই ধরনের সমাসকে আমরা বলে থাকি এক বিশেষ ধরনের সমাস। সেই সমাসের একটা নাম রয়েছে, আমরা উপরে সেটা লিখে দিচ্ছি। এর নাম হচ্ছে কর্মধারয় সমাস। অনেকেই হয়তো এর মধ্যেই বুঝে গিয়েছো যে আমরা কর্মধারয় সমাস নিয়ে আলোচনা করতে যাচ্ছিলাম। তারা আরো একবার জেনে নাও যে আমরা কর্মধারয় সমাস নিয়ে আলোচনা করছি, যে কর্মধারয় সমাসে আমরা বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের মিলন ঘটাচ্ছি। অর্থাৎ এই সংক্ষিপ্তকরণের মাধ্যমে যেই সমাস আমরা পাই, সেই সমাসকে আমরা বলছি কর্মধারয় সমাস। এরকম আরো বিভিন্ন ধরনের উদাহরণ হতে পারে। সেই বিভিন্ন ধরনের উদাহরণ আমরা তোমাদের কাছ থেকে চাই। আমরা কমেন্টের মাধ্যমে জানতে চাচ্ছি যে তোমরা আমাদেরকে কর্মধারয় সমাসের আরো কোনো উদাহরণ দিতে পারো কিনা। অনেকেই আমাদের কাছে অভিযোগ জানাচ্ছে, যেমন ফ্রোজেন ফারি আমাদেরকে বলেছে যে আমরা তার কমেন্ট পড়ছি না। এরকম নয়, আমরা সবার কমেন্টই পড়ার চেষ্টা করছি। আমাদের সময় স্বল্পতা রয়েছে, আমাদের বিগত ক্লাসটির বেশ কিছু কভার না করা অংশ রয়েছে, সেই টপিকগুলো আমরা কভার করছি। কাজেই আমরা তোমাদের অংশগ্রহণ চাই, আমরা চাই না তোমরা কমেন্ট করা থামো, আমাদের উত্তর করা থামো। আমরা যে কোনো মুহূর্তেই তোমাদের কমেন্ট পড়বো এবং প্রত্যেকটি কমেন্ট আমরা দেখে যাওয়ার চেষ্টা করছি। তবে সবগুলো হয়তো একদম তোমাদের সামনে বলা হচ্ছে না, আমরা তবুও চেষ্টা করছি। যেমন আমাদেরকে আরেকজন জানিয়েছে সুরাইয়া খান মুনা, সাহিত্য বিষয়ক সভা, সেটি হচ্ছে সাহিত্য সভা। একজন যেরকম জানিয়েছে সালমান রহমান সালাম, সে বলেছে সিংহ পুরুষ। আরেকজন বলেছে উম্মে হানি খান চন্দ্রের ন্যায় মুখ। এরকম তুষারের ন্যায় শুভ্র। হ্যাঁ, চমৎকার, তোমরা অসংখ্য এরকম কর্মধারয় সমাসের নাম আমাদেরকে বলছো। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা এরকম অংশগ্রহণই তোমাদের কাছ থেকে আশা করছিলাম। তোমরা আমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর এভাবে দিবে, আমরা এটিই আশা করি। আমরা এক এক করে তোমাদের বলা যে সমাসগুলো, সেই সমাসগুলো সম্পর্কেও আলোচনা করব। আমরা সেইগুলো আলোচনা করব একটা নির্দিষ্ট পর্যায় সম্পর্কে জানার পরে। কর্মধারয় সমাসের সংজ্ঞা যেহেতু জানলাম, আমাদেরকে এটিও তাহলে খুব পরিষ্কারভাবে জানতে হবে যে কর্মধারয় সমাস আসলে কয় প্রকার। কর্মধারয় সমাস কয় প্রকার, এটি আমাদেরকে কয়জন বলতে পারবে? আমরা সেটি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তবে তার আগে আমাদেরকে তোমরা জানাও যে কর্মধারয় সমাস কয় প্রকার। অনেকে অনেক রকম উত্তর দেওয়ার চেষ্টা করছো। সবার আগে সঠিক উত্তরটি যে দিয়েছে সে হচ্ছে সুরাইয়া খান মুনা। এরপরে পার্থ প্রতিম রয়, সেও বলেছে
এটি প্রকৃতপক্ষে 4 প্রকার। এটি খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে যে কর্মধারয় সমাস 4 প্রকার। আমরা কর্মধারয় সমাস কয় প্রকার সেটি জানলাম, এখন তাদের নামগুলো এক এক করে আমরা জানার চেষ্টা করি। আমাদের প্রথম কর্মধারয় সমাস হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয়। মধ্যপদলোপী কর্মধারয়, আমরা পুরো শব্দটাকে যদি আলাদা আলাদা ভাবে ভাঙি, মধ্য, এখানে পদ, এখানে লোপী, এই তিনটি অংশ রয়েছে। দেখো, মধ্য মানে ঠিক মাঝামাঝি অংশ, পদ মানে পদ বা শব্দ, এবং লোপ পাওয়া মানে সেটার বাদ চলে যাওয়া। সুতরাং মধ্যপদলোপী কর্মধারয় নিশ্চয়ই এমন কোন কর্মধারয় যেই কর্মধারয় সমাসে আমরা মাঝের যে পদটি, মাঝের পদটিকে একদম ভ্যানিশ হয়ে যেতে দেখি। খুব সহজ এই কর্মধারয় সমাসটির উদাহরণ হিসেবে আমাদের সামনে তোমাদের বলা একটা শব্দ রয়েছে, সেটি হচ্ছে সাহিত্য সভা। এটি এক ধরনের মধ্যপদলোপী কর্মধারয়। আমরা এই মধ্যপদলোপী কর্মধারয়টিকে কেন বলছি সেটি আমাদের জানা খুব জরুরি। আমাকে তার আগে জানো, সাহিত্য সভা এই শব্দটির ব্যাস বাক্য কি হবে? আমাদেরকে সারোজাল হাসান প্রশ্ন করেছে যে উপমান কি, আমরা সেটিতে আসছি। তবে তার আগে আমরা তোমাদের কাছ থেকে জানতে চাই যে সাহিত্য সভা এই শব্দটির ব্যাস বাক্য কি হবে। মুনাওয়ার বিন সাইদ সে উত্তর দিয়েছে, পার্থপ্রতিম রয় উত্তর দিয়েছে, সুরাইয়া খান মুনা সে উত্তর দিয়েছে যে সাহিত্য বিষয়ক সভা এটি হচ্ছে আমাদের সাহিত্য সভা শব্দটির ব্যাস বাক্য। আমরা তাহলে সেটা একবার লিখে ফেলি। সাহিত্য বিষয়ক সভা, সাহিত্য সভা। খেয়াল করে দেখো, আমাদের এই শব্দটিতে বিষয়ক এই কথাটি ব্যাস বাক্যের ঠিক মাঝামাঝি রয়েছে, অর্থাৎ এটি এক ধরনের মধ্যপদ। আশা করি তোমরা বুঝতে পারছো যে বিষয়ক কথাটা এক ধরনের মধ্যপদ, এবং পরবর্তীতে আমরা যখন ব্যাস বাক্য থেকে এটাকে একটা সমস্ত পদে নিয়ে আসলাম, তখন দেখলাম সেখানে বিষয়ক কথাটি একদম নাই হয়ে গিয়েছে, এবং সেই কারণে আমরা বলছি এই মধ্যপদটা লোপ পেয়ে গিয়েছে, এবং এই কারণেই আমরা এই সমাসটিকে বলছি মধ্যপদলোপী কর্মধারয়। এরকম সিংহ চিহ্নিত আসন একটা শব্দ হতে পারে, যেখানে চিহ্নিত শব্দটি মাঝামাঝি রয়েছে, এবং এই কারণে সেটি মধ্যপদলোপী কর্মধারয়। এরকম ভাবে মধ্যপদলোপীর কর্মধারয়ের অনেক অসংখ্য উদাহরণ হতে পারে। আমরা যেটি আশা করব সেটি হচ্ছে তোমরা এই মধ্যপদলোপী কর্মধারয় একদম নিজেরা আইডেন্টিফাই করতে সমর্থ হবে এখন থেকে, কারণ মধ্যপদ লোপ পেয়েছে কিনা সেটি আমরা জানতে পারবো যদি ব্যাস বাক্যগুলো আমরা খুব ভালোভাবে পড়ে থাকি। ব্যাস বাক্যগুলো জানা থাকলেই মধ্যপদ লোপ সম্পর্কে আমাদের খুব ভালো একটা আইডিয়া হয়ে যাবে। এখন আমরা পরবর্তী যে অংশ, যেটি আমাদের কাছে একজন জানতে চেয়েছে, সেটি হচ্ছে উপমান কর্মধারয়, সেটি সম্পর্কে জানবো। আমাদের সামনে দ্বিতীয় যে কর্মধারয় সমাসটি রয়েছে সেটির নাম হচ্ছে উপমান কর্মধারয়। খেয়াল করে দেখো, উপমান কর্মধারয় এখানে একটা বিশেষ শব্দ রয়েছে, যে শব্দটার নাম হচ্ছে উপমান। উপমান কথাটার মানেটা কি? উপমান কথার খুব সুস্পষ্ট একটা মানে রয়েছে। উপমান কথাটির মানে হচ্ছে তুলনীয় বস্তু। উপমান কথাটির মানে হচ্ছে তুলনীয় বস্তু, অর্থাৎ
যার সঙ্গে তুলনা করা হয় সেটি হচ্ছে তুলনীয় বস্তু। একে আমরা সাধারণত উপমান বলি। আমরা যদি খেয়াল করে দেখি যে উপমান কথাটি আসলে কিভাবে উপমান কর্মধারয়ে আমরা পাই, তাহলে আমরা একটা উদাহরণ দিয়ে সেটি বুঝে ফেলতে পারবো। যেমন তোমরা যেরকম আমাদেরকে কমেন্টে জানিয়েছিলে তুষারের ন্যায় শুভ্র, এরকম একটা কর্মধারয় সমাস আমাদের রয়েছে। খেয়াল করে দেখো তো, এখানে আমরা একটা মানুষ অথবা একটা বস্তুকে তুষারের সঙ্গে তুলনা করছি। অর্থাৎ তুষার যেরকম একদম শুভ্র হয়, সাদা হয়, আমরা এই তুষারের সাথে একটা মানুষ অথবা একটা বস্তুকে তুলনা করছি। এইভাবে আমরা একটা তুলনীয় বস্তু আমাদের সামনে পেয়ে গিয়েছি, যেটাকে আমরা বলছি উপমান। আমাদের এই ব্যাসবাক্যে তুষার কথাটাই হচ্ছে উপমান। এখন আমাকে তোমরা জানাতে পারো যে এই তুষারের ন্যায় শুভ্র এই কথাটির সমস্ত পদ কি হবে? তোমাদের কাছ থেকে উত্তর আশা করছি। তুষারের ন্যায় শুভ্র এই কথাটির সমস্ত পদ কি হবে? সালমান রহমান সালাম, সুরাইয়া খান মুনা সে আমাদেরকে উত্তর দিয়েছে, রেদওয়ান আহমেদ উত্তর দিয়েছে, পার্থপ্রতিম রয় উত্তর দিয়েছে, মুবাশশিরা আফরিন। আমরা আরো অনেক মানুষের উত্তর চাই। যারা নিয়মিত কমেন্ট করছো তাদেরকে অনেক ধন্যবাদ। এর পাশাপাশি আমরা চাই আরো অনেক মানুষ যাতে আজকের এই ক্লাসটিতে অংশগ্রহণ করি। হ্যাঁ, যারা উত্তর করেছো যে আমাদের আজকে এই তুষারের ন্যায় শুভ্র এই কথাটির মানে হচ্ছে, অর্থাৎ এর সমস্ত পদটি হচ্ছে তুষার শুভ্র, তাদের উত্তর একদম সঠিক হয়েছে। এভাবে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম উপমান সমাসের উদাহরণ পেতে পারি। যেমন আরো একটা উদাহরণ আমাদের সামনে আসতে পারে, সেটি হচ্ছে যেমন আরো একটি উদাহরণ, অরুণের ন্যায় রাঙা। এখানে উপমান কোনটি হবে? আমরা এর মধ্যে জেনেছি উপমান এক ধরনের তুলনীয় বস্তুকে বোঝায়, অর্থাৎ যার সাথে তুলনা করা হয়। আমাকে বলো যে এই যে ব্যাস বাক্যটি রয়েছে, এই ব্যাস বাক্যে উপমান কোথায়? তুলনীয় বস্তুটা আসলে কোথায় সেটি আমাকে জানাও। এর মধ্যে আমরা নাহিদ হাসানের প্রশ্নটির উত্তর দেওয়ার চেষ্টা করি যে উপমান কর্মধারয় কি মধ্যপদলোপী হতে পারে কিনা, যেহেতু মধ্যপদটি লোপ পায়। তোমার এইরকম ইনসাইটফুল প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ নাহিদ। হ্যাঁ, এটা এক ধরনের মধ্যপদলোপী কর্মধারয়। তবে যেটি আমাদের খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে কর্মধারয় সমাসের যে প্রকারভেদগুলো, সেই প্রকারভেদগুলোর প্রায় প্রত্যেকটি আমরা এরকম মধ্যপদ লোপ দিয়ে দিয়ে পাই। সুতরাং এটি আমাদের খেয়াল রাখতে হবে যে বিশেষায়িত কর্মধারয় সমাস এক এক করে আমরা কিভাবে পাই। মধ্যপদলোপী যেভাবে পেয়েছি সেখানে কিন্তু আমরা তুলনীয় বস্তু পাইনি কোনো। যখনই আমরা তুলনীয় বস্তু পেলাম তখন সেটিকে আমাদের উপমান কর্মধারয় সমাস হিসেবে চিন্তা করতে হবে। আবার যখন উপমিত কর্মধারয় হিসেবে চিন্তা করব তখন হয়তো আরেকটা কিছু ভাবতে হবে, বা আরেকটা প্রকারভেদ নিয়ে ভাবতে হলে আমাদের অন্য কিছু ওয়েতে চিন্তা করতে হবে। সুতরাং মধ্যপদলোপী কর্মধারয় এক অর্থে অনেকগুলোই, কিন্তু যেহেতু বিশেষায়িত রূপগুলো আমাদের সামনে রয়েছে সেগুলোকে আমাদের সেই নামেই ডাকতে হবে। আমাদেরকে এক এক করে অনেকে উত্তর দিচ্ছ। অরুণের কথাটি এক ধরনের উপমান, মোহাম্মদ শহীদ ইসলাম বলেছে, শাহাদাত হোসেন রাজীব বলেছে, রেদওয়ান আহমেদ বলেছে। হ্যাঁ,
তোমাদের উত্তর সঠিক হয়েছে। আমি যেটি জানতে চেয়েছিলাম সেটি আরেকবার বলছি, সেটি হচ্ছে যে আমাদের এখানে এই ব্যাস বাক্যে উপমান কোনটি ছিল, অর্থাৎ তুলনীয় বস্তু কোনটি ছিল আমরা জানতে চেয়েছিলাম সেটি, এবং তোমরা উত্তর দিয়েছো যে অরুণের সাথে বা সূর্যের সাথে যেহেতু আমরা তুলনা করছি সেই কারণে এটি হচ্ছে উপমান। এবং এইভাবেই আমরা অরুণ রাঙা একটা নতুন শব্দ পেয়ে যাই, যেটিকে আমরা সমস্ত পদ নামে ডাকি। এভাবে অরুণের ন্যায় রাঙা হয়ে যায় অরুণ রাঙা। আমরা আশা করি তোমরা উপমান কর্মধারয় সমাস সম্পর্কে পরিষ্কার একটা ধারণা অর্জন করেছো। যদি এর পরেও প্রশ্ন থাকে আমরা তোমাদের কমেন্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমরা তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে এখন আমরা উপমান সমাসের যে পরবর্তী ধাপ অর্থাৎ কর্মধারয় সমাসের অন্য আরেকটি প্রকারভেদ নিয়ে আলোচনা করব। সেই প্রকারভেদটির নাম হচ্ছে উপমিত কর্মধারয়। উপমিত কর্মধারয় বোঝানোর জন্য তোমাদের কাছে আমি দুটো ব্যাস বাক্য উপস্থাপন করছি। খেয়াল করে দেখো, অরুণের ন্যায় রাঙা আর পুরুষ সিংহের ন্যায়। এই দুটো ব্যাস বাক্যের মধ্যে খুব গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটা পার্থক্য রয়েছে। সেই পার্থক্যটাই আমরা এখন খুঁজে বের করার চেষ্টা করব। অরুণের ন্যায় রাঙা এই কথাটি বলার সঙ্গে সঙ্গে আমরা অরুণের সাথে কোনো একটা বিষয়ের তুলনা করতে চেয়েছি, এবং সেটি তুলনা করার সময় আমরা বলতে চেয়েছি যে সেটি কোনো একটা বস্তু বা ব্যক্তি যেটাই হোক না কেন সেটা অরুণের ন্যায় রাঙা বা রঙিন। পরবর্তী ব্যাস বাক্যে আমরা যখন বলছি পুরুষ সিংহের ন্যায়, তখন কিন্তু আমরা বলছি না যে পুরুষ সিংহের ন্যায় সাহসী, নাকি পুরুষ সিংহের ন্যায় শক্তিশালী, নাকি পুরুষ সিংহের ন্যায় অনেক বেশি খাওয়া দাওয়া করে, ভক্ষক, এই ধরনের কোনো কিছু কিন্তু আমরা বলিনি। সুতরাং এই বাক্যে আমাদের যে উপমান সমাসটি ছিল সেই উপমান সমাসে আমরা এক ধরনের সাধারণ বৈশিষ্ট্য বা ধর্মের উল্লেখ পাই। সাধারণ ধর্ম বা বৈশিষ্ট্যের উল্লেখ পাই উপমান সমাসে, কিন্তু যখনই আমরা উপমিত কর্মধারয়ে চলে আসি তখন আমরা সাধারণ ধর্মের অনুপস্থিতি লক্ষ্য করি। সাধারণ ধর্মের অনুপস্থিতি পাওয়া যায় আমাদের এই উপমান কর্মধারয় সমাসে। যখনই আমরা দেখব সাধারণ ধর্ম উপস্থিত তখন আমরা বুঝবো সেটা উপমান সমাস, এবং যখন দেখব সাধারণ ধর্মের অনুপস্থিতি রয়েছে তখন আমরা বুঝবো সেটা উপমিত কর্মধারয়। আমাদের কাছে একটা প্রশ্ন এসেছে যে ন্যায় শব্দটি থাকলেই কি আমরা বলতে পারি যে সেখানে উপমান সমাসটি হয়েছে কিনা? না, আমরা কখনোই সেটি বলতে পারি না। আমরা আরো একবার বিষয়টা স্পষ্ট করার চেষ্টা করছি। উপমিত এবং উপমান দুটো সমাসের ক্ষেত্রে, কর্মধারয় সমাসের ক্ষেত্রেই আমরা ন্যায় কথাটি পেতে পারি, কিন্তু আমরা উপমান সমাসে সাধারণ ধর্মের উল্লেখ পাবো। অর্থাৎ অরুণের ন্যায় রাঙা যেরকম পেলাম ঠিক তেমনি ভাবে তুষারের ন্যায় শুভ্র পেয়েছিলাম। শুভ্র যেমন একটা সাধারণ বৈশিষ্ট্য বা ধর্ম, রাঙা এটি সাধারণ ধর্ম বা বৈশিষ্ট্য, সুতরাং সেই ক্ষেত্রে উপমান সমাস হবে। আবার যখন আমরা এই ধরনের সাধারণ ধর্মের উল্লেখ পাবো না
যেমন পুরুষ সিংহের ন্যায় সাহসী নাকি শক্তিশালী এটা আমরা বুঝতে পারছি না। যেমন মুখ চন্দ্রের ন্যায়, এটি আরেকটা চমৎকার উদাহরণ। সেখানে আমরা কিন্তু এটি দেখতে পাই না যে মুখ চন্দ্রের ন্যায় উজ্জ্বল, মুখ চন্দ্রের ন্যায় গোল, নাকি অন্য কিছু। আমরা সেই ধরনের কোনো কিছুও কিন্তু জানতে পারি না। যখন এরকম সাধারণ ধর্মের অনুপস্থিতি দেখতে পারবো, তখনই আমরা বলবো সেখানে উপমিত কর্মধারয় সমাস হয়েছে। আমরা আশা করি তোমরা এই বিষয়টা এখন পুরোপুরি পরিষ্কার হবে যে উপমান এবং উপমিত সমাসের মধ্যে একটা পার্থক্য রয়েছে, এবং সেই পার্থক্যটা হচ্ছে সাধারণ ধর্মের উপস্থিতি এবং অনুপস্থিতির ভিত্তিতে, এবং সেই কারণে এটি আইডেন্টিফাই করা একদম কঠিন কিছু নয়। এখন আমরা যেটি তোমাদের কাছে তুলে ধরবো সেটি হচ্ছে রূপক কর্মধারয় বলতে কি বোঝায়, অর্থাৎ 4 নম্বর যে প্রকারভেদ সেটি হচ্ছে রূপক কর্মধারয়। আমরা এই 4 নম্বর প্রকারভেদ নিয়ে আলোচনা করার সময় প্রথমেই যেটি জানবো সেটি হচ্ছে রূপক কর্মধারয় সমাসে রূপ কথাটি খুব থাকে, এবং এই রূপ কথাটি আমাদের প্রত্যেকটি রূপক কর্মধারয় সমাসে থাকবে। এটি কিরকম আমরা সেটি একটা উদাহরণ দিয়ে পরিষ্কার হয়ে যাই। মন রূপ মাঝি, আমাদের সামনে এরকম একটি উদাহরণ রয়েছে যে মন রূপ মাঝি। সমান সমান হবে মন মাঝি। এটির উত্তর হবে মন মাঝি। মন রূপ মাঝি সমান সমান হবে মন মাঝি। এখানে রূপ কথাটি ব্যাস বাক্যে উপস্থিত কিন্তু সমস্ত পদে অনুপস্থিত। এরকম রূপ কথাটি যখন লোপ পেয়ে গেল তখন সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারলাম যে এখানে রূপক কর্মধারয় সমাস আমরা পেয়ে গেলাম। এই একইভাবে আমাদের সামনে আরো একটা চমৎকার উদাহরণ আছে, সেটি হচ্ছে বিষাদ রূপ সিন্ধু। সমান সমান বিষাদ সিন্ধু। এখানেও খেয়াল করে দেখবে রূপ কথাটি একদম লোপ পেয়ে গিয়েছে, সুতরাং এইভাবেই আমরা রূপক কর্মধারয় সমাস পেতে পারি। এখন আমাকে তোমরা যেটি বলবে সেটি হচ্ছে একই রূপে আমরা কিভাবে ক্রোধানল এই সমস্ত পদটির একটা ব্যাস বাক্য পেতে পারি। এটা যদি রূপক কর্মধারয় সমাস হয় আমাকে তাহলে তোমরা করে দেখাও যে ক্রোধানল এই শব্দটির রূপক কর্মধারয় সমাসের ভিত্তিতে ব্যাস বাক্য কি হতে পারে। আমরা তোমাদের উত্তরের জন্য অপেক্ষা করছি। তোমাদের উত্তরের জন্য অপেক্ষা করছি আমরা। মুবাশশির আফরিন সবার আগে উত্তর দিয়েছে, তার উত্তরটা নিচ্ছি। ধন্যবাদ তোমাকে। আরো অনেকেই উত্তর দিচ্ছ আমরা দেখতে পাচ্ছি। এখানে আমাদের উত্তরটি হচ্ছে ক্রোধ রূপ অনল। এভাবেই আমরা রূপক কর্মধারয় সমাসের 3টি চমৎকার উদাহরণ পেয়ে গেলাম, যেগুলো পরীক্ষার জন্য খুব 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 গুরুত্বপূর্ণ। আমরা আশা করি কর্মধারয় সমাসের যে 4টি প্রকারভেদ সেটি সম্পর্কে তোমরা খুব পরিষ্কার ধারণা পেয়ে গিয়েছো।
আমাদের এর মধ্যে দ্বন্দ্ব সমাস এবং কর্মধারয় সমাস সম্পর্কে ধারণা হয়ে গিয়েছে। আমাদের আজকের এই ক্লাসটিতে বাকি সময়টুকুতে আমরা আরো দুটো গুরুত্বপূর্ণ সমাস নিয়ে আলোচনা করব, যেই দুটো গুরুত্বপূর্ণ সমাসের নাম হচ্ছে দ্বিগু সমাস এবং অপরটি হচ্ছে তৎপুরুষ সমাস। দ্বিগু সমাস এবং তৎপুরুষ সমাস, এই দুটো সমাস নিয়ে আলোচনা করার আগে আমরা তোমাদের কাছ থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আশা করছি, যে আমাদের এ পর্যন্ত পড়ানো যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো সম্পর্কে তোমাদের মনে কোনো ধরনের প্রশ্ন আছে কিনা। তোমাদের কমেন্টের জন্য অপেক্ষা করতে করতে আমরা প্রবেশ করছি আমাদের প্রথম যে পরবর্তী অংশের যে প্রথম টপিকটি, সেটি হচ্ছে দ্বিগু সমাস। আমরা সেই অংশে প্রবেশ করছি। দ্বিগু সমাসে সাধারণত আমরা অনেকগুলো জিনিসের একটা সমাহার দেখে থাকি, এবং সেই ক্ষেত্রে দ্বিগু কথাটার যে অর্থ, সেই অর্থটাও আমাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে এটি বলতে আসলে আমরা কি বুঝে থাকি। দ্বিগু কথাটির অর্থই মূলত সমাহার বা সমষ্টি। দ্বিগু কথাটার অর্থ যদি সমাহার বা সমষ্টি হয়ে থাকে, তাহলে আমরা দ্বিগু সমাস কিভাবে পেতে পারি? আমরা তোমাদের কাছ থেকে বিভিন্ন উদাহরণ জানবো, তবে তার আগে আমরা কিছু উদাহরণ নিয়ে আলোচনা করতে পারি। যেমন আমাদের কাছে একটা অংশ রয়েছে, সেটি হচ্ছে 3 কালের সমাহার। এটিকে আমরা বলছি ত্রিকাল। 3 কালের সমাহার, এটিকে আমরা বলছি ত্রিকাল। আমাদের কাছে একটি প্রশ্ন এসেছে যে চৌচালা কি দ্বিগু সমাসের উদাহরণ কিনা। না, চৌচালা দ্বিগু সমাসের উদাহরণ নয়। আমরা সমাসের বিস্তারিত আলোচনা করলে তোমরা আরো ভালোভাবে জিনিসটি বুঝে যাবে। চৌচালা শব্দটির ব্যাসবাক্য হচ্ছে চৌচাল আছে যার, অর্থাৎ একটা ঘরের কথা বলা হচ্ছে। সেই চৌচাল আছে যার যখন বলা হচ্ছে, তখন সেটি বহুব্রীহি সমাসে চলে যাবে। কিন্তু যখন আমরা ব্যাসবাক্যটিতে পাবো সমাহার কথাটি, 3 কালের সমাহার, এরকম যখন আমরা পাবো, তখন আমরা যে সমাস পাবো সেটিকে আমরা দ্বিগু সমাস বলবো। যেরকম আমরা আরো একটা সমাস পেতে পারি, যেটাকে আমরা বলছি শতাব্দী। আমাকে তোমরা কমেন্টের মাধ্যমে জানাও যে এটির ব্যাসবাক্য কি হবে। তবে তার আগে একটা প্রশ্ন নিয়ে নিচ্ছি, বিষাদ সিন্ধু কি মধ্যপদলোপী বলা যাবে কিনা। না, বিষাদ সিন্ধুকে আমরা মধ্যপদলোপী বলতে পারি না। কারণ হচ্ছে আমরা একটু আগে সেটি আরেকবার আলোচনা করেছি, যে মধ্যপদ লোপ পাচ্ছে এখানে ঠিকই, কিন্তু তারপরেও এটি আরো বিশেষায়িত রূপ রয়েছে। কারণ হচ্ছে রূপক কর্মধারয় নামে আরো একটি শ্রেণী রয়েছে, যেই শ্রেণীতে এটিকে ফেলা যাচ্ছে, এবং রূপ শব্দটি যখন এটির মধ্যে অন্তর্ভুক্ত আছে, তখন সেটিকে আমরা আর মধ্যপদলোপী হিসেবে ডাকতে পারবো না। আমরা সেটিকে তখন রূপক কর্মধারয় শ্রেণীতে ফেলে দিব। সুতরাং এটি সবসময় মনে রাখবে। এর মধ্যে আমরা শতাব্দী কথাটির উত্তর চাচ্ছি তোমাদের কাছ থেকে। আমাদেরকে তোমরা জানাও। আমরা এর মধ্যে তোমাদের কমেন্ট সেকশনে দেখার চেষ্টা করছি কারা কারা উত্তর করছো।
প্রচুর উত্তর আসা শুরু করেছে, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এর মধ্যে আমরা সঠিক উত্তর নেওয়ার চেষ্টা করছি। সঠিক উত্তর হচ্ছে শত অব্দের সমাহার। শত অব্দের সমাহার। যখন আমরা শত অব্দের সমাহার এই শব্দগুলোকে একত্রিত করছি, তখন আমরা যেটি পাচ্ছি সেটিকেই আমরা বলছি শতাব্দী, এবং এটি হচ্ছে দ্বিগু সমাসের উদাহরণ। সুতরাং এখন থেকে মনে রাখবে, যখন ব্যাস বাক্যে সমাহার কথাটি থাকবে তখনই কেবলমাত্র আমরা দ্বিগু সমাসের যেই ক্রাইটেরিয়া সেগুলো ফুলফিল করতে পারবো। এর মধ্যে আমরা তোমাদের কাছ থেকে যেটি জানতে চাই যে বাংলা ব্যাকরণের আর কোনো গুরুত্বপূর্ণ অংশ রয়েছে কিনা, যেই অংশগুলো সম্পর্কে তোমরা আরো অনেক বেশি ক্লাস চাও। কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারো যে বাংলা ব্যাকরণের এমন কোনো অধ্যায় আছে কিনা যেই অধ্যায় গুলো সম্পর্কে তোমরা অনেক বেশি জানতে চাও। একজন যেরকম আমাদের কাছে এখানে জানতে চেয়েছে যে অব্দ মানে কি, অব্দ মানে বছর, এবং সেখানে আরো একজন জানতে চেয়েছে মোহাম্মদ ইসমাইল, বছর বললে কি ভুল হবে কিনা। হ্যাঁ, বছর বললে ভুল হবে, কারণ শব্দটি বলছে শতাব্দী, অর্থাৎ সেখানে অব্দ কথাটি রয়েছে। যেখানে যেই শব্দটি রয়েছে সেই শব্দ অনুযায়ী তোমাকে ব্যাস বাক্য গঠন করতে হবে, এটি সব সময় মনে রাখার চেষ্টা করবে। বাংলা ব্যাকরণের আর কোনো অধ্যায় সম্পর্কে তোমরা জানতে চাও কিনা, সেই প্রশ্নের উত্তরে আমাদেরকে প্রত্যয়ের কথা বলছো, কারকের কথা বলছো, আমরা আরো অনেক অধ্যায়ের কথা তোমাদের কাছ থেকে শুনবো। এর মধ্যে আমরা যেটি শুরু করে দিতে চাই সেটি হচ্ছে আজকের সর্বশেষ বিষয়, কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস এই কথাটির মানে কি? তৎপুরুষ সমাস কথাটির মানে কি? তৎ মানে হচ্ছে তার, এবং পুরুষ কথাটি মানে হচ্ছে তার পুরুষ, অর্থাৎ সেখানে আমরা এক ধরনের পদের অনুসরণ দেখতে পাবো তৎপুরুষ সমাসে। এই তৎপুরুষ সমাসের ক্ষেত্রে সাধারণত আমরা বিভক্তির প্রাধান্য লক্ষ্য করি, এবং তোমাদের এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে তৎপুরুষ সমাসের ক্ষেত্রে আমরা পরপদের অর্থ প্রধান রূপে দেখতে পাই। কোন সমাসে কোন পদের অর্থ প্রধান, অর্থাৎ পূর্ব পদের অর্থ প্রধান নাকি পরপদের অর্থ প্রধান, এটি পরীক্ষার সময় আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সুতরাং তৎপুরুষ সমাসের ক্ষেত্রে পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয়, এটি তোমাদের খুব ভালোভাবে মনে রাখা প্রয়োজন। এবং সেই ক্ষেত্রে আমরা যেটি বলতে চাই সেটি হচ্ছে পূর্বপদের বিভক্তি লোপ পাওয়ার মাধ্যমে যেই সমাস হয় তাকেই আমরা বলি তৎপুরুষ সমাস। পূর্বপদ পূর্বপদের বিভক্তি লোপ পাওয়ার মাধ্যমে যে সমাস হয় তাকে আমরা বলি তৎপুরুষ সমাস। এবং পূর্বপদের বিভক্তি লোপ পাওয়ার মানে কি, এটি জানার জন্য আমাদের বিভক্তি সম্পর্কে খুব পরিষ্কার একটা ধারণা থাকা প্রয়োজন। আমরা চেষ্টা করব এখন বিভক্তি সম্পর্কে একটা সংক্ষিপ্ত আলোচনা করতে। এর মধ্যে তোমাদেরকে আরো একবার জানিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে বাংলা ব্যাকরণের আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আমরা সামনের দিনগুলোতেও ক্লাস নিব, এবং কোন কোন বিষয়গুলোতে ক্লাস তোমরা চাও এবং কোনগুলোতে সমস্যা তোমরা বেশি মুখোমুখি হও, সেই অধ্যায়গুলো সম্পর্কে আমাদের আগে থেকে জানিয়ে রাখলে আমরা সেই বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে তারপর আমাদের ক্লাস নেওয়া শুরু করব। এখন আমরা তৎপুরুষ সমাসের বাকি অংশে যাই। তৎপুরুষ সমাস আমরা এর মধ্যে জেনেছি যে এটা বিভক্তি ভিত্তিক এবং সেখানে বিভক্তি লোপ পায়,
এবং এই ক্ষেত্রে আমাদের বিভক্তির একটা পরিষ্কার তালিকা জানা প্রয়োজন, যেখানে প্রথমা বিভক্তি রয়েছে, দ্বিতীয়া বিভক্তি রয়েছে, তৃতীয়া বিভক্তি রয়েছে, একইভাবে এরকম চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমী। এরকম আমরা অনেকগুলো বিভক্তি এখানে দেখতে পাচ্ছি, যেখানে প্রথমা বিভক্তিকে আমরা শূন্য বিভক্তি নামেও ডেকে থাকি। এবং প্রথমা বা শূন্য বিভক্তির ক্ষেত্রে আমাদের যেটি জেনে রাখা প্রয়োজন সেটি হচ্ছে, এখানে সাধারণত শব্দের সঙ্গে যদি কোনো রকম বিভক্তি না থাকে, কোনো রকম কোনো শব্দাংশ না থাকে, তখন আমরা সেখানে দেখতে পাই প্রথমা বা শূন্য বিভক্তি। দ্বিতীয় বিভক্তি হচ্ছে কে, রে। এটা একটু খেয়াল করে দেখবে যে তোমাকে, আমাকে, এই কথাগুলো যখন আমরা বলছি তখন আমির সঙ্গে কে কথাটি যুক্ত হয়েছে, তুমির সঙ্গে কে কথাটি যুক্ত হয়েছে, তখন সেখানে দ্বিতীয় বিভক্তি আমরা দেখতে পাই। একইভাবে আমরা এরকম দ্বারা, দিয়ে, কর্তৃক, এই শব্দগুলো যখন পাবো তখন আমরা বলবো যে সেখানে তৃতীয় বিভক্তির অস্তিত্ব রয়েছে। চতুর্থী বিভক্তির ক্ষেত্রে আমরা পাবো কে, রে। পঞ্চমী বিভক্তির ক্ষেত্রে আমরা পাবো হতে, থেকে, চে। হতে, থেকে, চে। ষষ্ঠী বিভক্তিতে আমরা পাবো র, এর, অর্থাৎ আমির সঙ্গে র যুক্ত করলে হয় আমার, এবং সেই ক্ষেত্রে আমার কথাটি আমি পাবো। সপ্তমী বিভক্তির ক্ষেত্রে এ, অ, তে। এই কয়েকটি বিভক্তির তালিকা আমাদের খুব ভালোভাবে জানা থাকতে হবে যদি আমরা তৎপুরুষ সমাস সম্পর্কে জানতে চাই। তৎপুরুষ সমাসের ক্ষেত্রে বিভক্তি তাই খুব গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে, এবং সেই ক্ষেত্রে আমরা যদি এক এক করে এই তালিকাটি সম্পর্কে জেনে যাই তাহলে আমাদের তৎপুরুষ সমাস সম্পর্কে ধারণা পরিষ্কার হতে একদম সময় লাগবে না। বিভক্তি অনুযায়ী আমরা তাই তৎপুরুষ সমাসের বিভিন্ন রকম নাম করে থাকি। সেই অনুযায়ী আমরা দেখব যে তৎপুরুষ সমাসের আসলে নামগুলো কি। তৎপুরুষ সমাস মূলত আমরা 9টি ভাগে ভাগ করি। তৎপুরুষ সমাসকে আমরা মূলত 9 প্রকারে ভাগ করি। তার মধ্যে এই 6 প্রকার আমাদের একদম মনে রাখা সহজ। আমরা যদি দ্বিতীয়া থেকে শুরু করে সপ্তমী বিভক্তি পর্যন্ত সবগুলো বিভক্তির নাম জানি তাহলেই আমরা বুঝতে পারবো যে তৎপুরুষ সমাসের প্রথম 6টি প্রকারভেদ হচ্ছে এদের নামকরণে। অর্থাৎ প্রথমে আমাদের সামনে আছে দ্বিতীয়া তৎপুরুষ, এরপরে আছে তৃতীয়া তৎপুরুষ, এরপর একইভাবে চতুর্থী তৎপুরুষ আছে, পঞ্চমী তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ এবং সপ্তমী তৎপুরুষ। আমরা শুরুতেই প্রত্যেকটি বিভক্তি ভিত্তিক যে প্রকারভেদ সেই প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করি, তারপর বাকি অংশে প্রবেশ করব। আমাদেরকে তোমরাই বলবে যে দ্বিতীয়া বিভক্তি সম্পর্কে, যেহেতু আমরা জানি যে এটা কে, রে, এই দুটো শব্দকে কেন্দ্র করে আবর্তিত হয়, তাহলে বিপদকে আপন্ন এই কথাটির সমস্ত পদ কি হবে? আমাদেরকে যেরকম একটা খুব কমন প্রশ্ন এসেছে যে দ্বিতীয় এবং চতুর্থী বিভক্তি একই রকম, সেটি সম্পর্কে আমরা বুঝবো কিভাবে? আমরা সে সম্পর্কে আলোচনা করব খুব দ্রুতই। তবে তার আগে যারা উত্তর করেছো যে বিপদকে আপন্ন, এটির মানে হচ্ছে বিপদাপন্ন,
তাদের উত্তর একদম সঠিক হয়েছে। একইভাবে আমরা যদি তৃতীয়া তৎপুরুষ নিয়ে আলোচনা করি, তখন আমাদের সামনে উদাহরণ আসবে মন দিয়ে গড়া। যখন আমরা দেখতে পাচ্ছি মন দিয়ে গড়া, তখন আমাকে এটি বোঝাও যে এখানে তৃতীয়া তৎপুরুষ হওয়ার কারণটি কি, অর্থাৎ তৃতীয়া বিভক্তি এখানে কোনটি। আমরা এর মধ্যে তোমাদেরকে জানিয়েছি যে তৃতীয়া বিভক্তি কোনটি, তারপরেও তোমাদেরকে জিজ্ঞাসা করছি যে মন দিয়ে গড়া এই ব্যাস বাক্যে আমরা তৃতীয়া বিভক্তি কোথায় পেয়েছি। এর উত্তর আমরা জানি মন গড়া। তবে আমাকে তোমাদেরকে যেটি বলতে হবে, যেমন ফ্রোজেন ফারিয়া সে সবার আগে উত্তর দিয়েছে যে এখানে দিয়ে শব্দটির জন্য আমরা বলছি এটি তৃতীয়া তৎপুরুষ। তোমাকে অনেক বেশি ধন্যবাদ। আমরা তোমাদের কাছ থেকে উত্তর পেয়েছি যে মন দিয়ে গড়া এই কথাটির মানে হচ্ছে মন গড়া। একইভাবে আমরা যখন চতুর্থী তৎপুরুষের ক্ষেত্রে যাব, তখন চতুর্থী তৎপুরুষের ক্ষেত্রে আমাদের কে রে এই কথাটি প্রযোজ্য। তবে সেই ক্ষেত্রে সম্প্রদান কারকের ধারণাটি একটু পরিষ্কার করে নেওয়া প্রয়োজন তোমাদের কাছে। যখন আমরা সত্য ত্যাগ করে কাউকে কোনো কিছু দিয়ে দিই, তখন সেটিকে আমরা সম্প্রদান কারক বলি, মনে আছে? কারক অধ্যায়টি যদি তোমরা খুব ভালোভাবে পড়ো, তাহলে তোমরা খুব পরিষ্কারভাবে জেনে থাকবে যে সম্প্রদান কারক বলতে আমরা বুঝে থাকি যে যখন কাউকে সত্য ত্যাগ করে কোনো কিছু দিয়ে দেওয়া হয়। যেমন আমরা গুরুকে ভক্তি করি, গুরুকে ভক্তি করি, এই ভক্তিটি আমরা কখনো কিন্তু আর ফেরত নেই না। এই কারণে আমরা গুরুকে ভক্তি যখন বলছি, তখন সত্য ত্যাগ করে দিয়ে দিচ্ছি। এই ধরনের সত্য ত্যাগের পরিস্থিতিতে আমাদের যে কে বা রে যুক্ত হবে, সেটিকে আমরা বুঝে থাকবো চতুর্থী তৎপুরুষ গঠিত হয়েছে। এভাবে আমরা দ্বিতীয়া, তৃতীয়া এবং চতুর্থী তৎপুরুষ পাই। এরকম ভাবে আমরা যদি পঞ্চমী তৎপুরুষের দিকে খেয়াল করি, তাহলে খেয়াল করে দেখব যে খাঁচা ছাড়া একটা চমৎকার উদাহরণ। আমাকে তোমরা তোমাদের কমেন্টের মাধ্যমে উত্তর দিয়ে বলবে যে খাঁচা ছাড়া এই কথাটির ব্যাস বাক্য আসলে কি হতে পারে। পঞ্চমী বিভক্তি যদি হয় হতে, থেকে, চেয়ে, সেই ক্ষেত্রে খাঁচা ছাড়া এই কথাটির ব্যাস বাক্য কি হবে? তোমাদের কাছ থেকে উত্তর আশা করছি। আতিক ইয়াসির অপূর্ব সে সবার আগে উত্তর দিয়েছে খাঁচা থেকে ছাড়া, বা ফ্রোজেন ফারিয়া সে বলছে খাঁচা হতে ছাড়া। একদম সত্যি। আমরা এটিকে যদি এভাবে লিখি, খাঁচা থেকে ছাড়া বা খাঁচা হতে ছাড়া, তখনই আমরা পেয়ে গেলাম পঞ্চমী তৎপুরুষ সমাস। একইভাবে আমরা যদি ষষ্ঠী তৎপুরুষ সমাস গঠন করতে চাই, তখন আমরা পাবো, যেমন একটা চমৎকার উদাহরণ হতে পারে চায়ের বাগান। এটির উত্তর হচ্ছে চা বাগান। তোমরা খেয়াল করে দেখবে যে যখনই তোমরা সমস্ত পদটি লিখছো, সেই সমস্ত পদে অবশ্যই তোমাদের মধ্যে একটা হাইফেন ব্যবহার করতে হবে, অথবা দুটো শব্দকে একত্রিত করতে হবে। কখনোই এটি করবে না যে দুটো শব্দকে আলাদা আলাদা ভাবে লিখছো। যদি এটি করো, তাহলে কিন্তু সমাসের মূল উদ্দেশ্য সাধিত হলো না। সুতরাং এটি খেয়াল রাখা খুব গুরুত্বপূর্ণ। আমাকে সপ্তমী তৎপুরুষ সমাস সম্পর্কে তোমরাই জানিয়েছো যে এ, অ, তে এগুলো হচ্ছে সপ্তমী তৎপুরুষ সমাস। এবং সেই ক্ষেত্রে সপ্তমী তৎপুরুষের ক্ষেত্রে আমরা যদি দেখি যে এ, অ, তে এই বিভক্তিগুলো ব্যবহার করে একটা সমাস গঠন করি, তাহলে গাছে পাকা এটা একটা উদাহরণ হতে পারে। আমাকে তোমরা জানাও গাছে পাকা এটির সমস্ত পদ কি হবে।
তোমাদের কাছ থেকে উত্তর আশা করছি। সৈকত কুমার দাস শুভ সে সবার আগে উত্তর দিয়েছে, হান্নান আলভি উত্তর দিয়েছে, আতিক ইয়াসির, এরকম অনেকেই উত্তর দিয়েছ। যারা উত্তর দিয়েছ যে গাছে পাকা মানে গাছ পাকা, তাদের উত্তর একদম সঠিক হয়েছে। এভাবে আমরা বিভক্তি ভিত্তিক বেশ কিছু তৎপুরুষ সমাস সম্পর্কে একদম ভালোভাবে জেনে গেলাম। এর পাশাপাশি সমাস আরো বিভিন্ন প্রকার হতে পারে, আমরা সেগুলো সম্পর্কে একটু আলোচনা করে আজকের ক্লাসটি শেষ করব। সেগুলো কিরকম হতে পারে? আরো 3 প্রকার সমাস আমরা এইভাবে পেতে পারি। সেই সমাসগুলোর উদাহরণ আমাদের সামনে খুব সহজেই আমরা পেতে পারি। যেমন একটা উদাহরণ হচ্ছে অলুক তৎপুরুষ সমাস। অলুক তৎপুরুষ সমাস। আমরা এর মধ্যে অলুক কথাটি মানে কিন্তু তোমাদেরকে বলে দিয়েছি। আমাদেরকে তোমরা কমেন্টের মাধ্যমে জানাও যে অলুক কথাটির আসলে মানে কি। আমরা এর মধ্যে জানিয়েছি, তারপরেও তোমাদের মনে আছে কিনা সেটা আমরা যাচাই করতে চাই। আমাদেরকে জানাও অলুক কথাটির মানে কি। আমরা তোমাদের কাছ থেকে উত্তর আশা করছি। অলুক কথাটির মানে কি এটি আমাদেরকে তোমরা জানাও। বিভক্তি লোপ পায় না এমন সমাস যদি অলুক তৎপুরুষ সমাস হয়ে থাকে, তাহলে গায়ে পড়া সমান সমান গায়ে পড়া একটা শব্দ হয়ে গেল। দেখো এখানে এটি একটি শব্দ, এটি একটি আলাদা শব্দ, এই দুটো আলাদা শব্দ একত্রিত হয়ে একটা শব্দ হয়ে গেল। তখন আমরা দেখতে পেলাম দুটো শব্দ আসলে একই, শুধুমাত্র তাদের মধ্যে একটা স্পেস নাই হয়ে গিয়েছে। যখন এরকম একটা অবস্থা আমরা দেখতে পাচ্ছি, তখন আমরা বুঝতে পারছি যে এখানে কোনো ধরনের বিভক্তি লোপ পাচ্ছে না। সুতরাং যখন এই ধরনের বিভক্তি লোপ না পাওয়ার কেসটি আমাদের সামনে থাকবে, তখন আমরা বুঝতে পারবো সেখানে অলুক সমাস রয়েছে। একইভাবে নয় একটা সমাস আমাদের সামনে রয়েছে, নয় তৎপুরুষ সমাস, যেখানে আমরা নয় তৎপুরুষ সমাসের ক্ষেত্রে আমরা না, নেই, নাই এই ধরনের কথাগুলোকে সাধারণত রিপ্রেজেন্ট করে থাকি। এবং সেই ক্ষেত্রে যদি আমরা বলি ন কাতর সমান সমান হয়ে যাবে অকাতর। এভাবে দেখো নাবাচক যে শব্দগুলো রয়েছে, সেই নাবাচক শব্দগুলোকে ব্যবহার করে আমরা চমৎকারভাবে একটা সমাস বানিয়ে ফেললাম, এবং সেটা এক ধরনের তৎপুরুষ সমাস। সেই এক ধরনের তৎপুরুষ সমাসের নাম আমরা বলছি নয় তৎপুরুষ সমাস। এখন সবার শেষে আমরা উপপদ তৎপুরুষ সমাসের কথা বলছি। উপপদ তৎপুরুষ সমাস। উপপদ তৎপুরুষ সমাসে আমরা সাধারণত উপপদের সঙ্গে এক ধরনের সমাস হতে দেখি। যদি তুমি আইডেন্টিফাই করতে পারো যে উপপদ বলতে আসলে কি বোঝায়, তাহলে তোমরা খুব ভালোভাবেই বুঝে যাবে যে উপপদ তৎপুরুষ শব্দটির মানে কি। আমরা যেটি এখন দেখব সেটি হচ্ছে যে কোনো একটা কৃত প্রত্যয় সাধিত শব্দের পাশে যদি একটা শব্দ থাকে, আমরা সাধারণত সেটিকেই বলে থাকি উপপদ। যেরকম আমাদের সামনে একটা শব্দ আছে চরে, এরকম একটি শব্দ রয়েছে চরে। এটিকে আমরা কিভাবে ভাগ করতে পারি? ভাগ করতে পারি চর যোগ এ। অর্থাৎ এখানে একটা কৃত প্রত্যয় আমরা দেখতে পাচ্ছি, কারণ এখানে একটা ধাতু বা ক্রিয়ামূল আমাদের সামনে রয়েছে। এই ধাতু বা ক্রিয়ামূলের সঙ্গে একটা প্রত্যয় যুক্ত হয়ে একটা কৃদন্ত পদ আমরা পেয়েছি। কৃদন্ত পদ মানে হচ্ছে কৃত প্রত্যয়ে সাধিত শব্দ। আরো সহজ করে বললে একটা ক্রিয়াপদ। সেই ক্রিয়াপদের সঙ্গে আমরা যদি একটা পদ দেখতে পাই জলে,
চরে যা, সেটি হচ্ছে জলচর। আমরা যদি এরকম একটা শব্দ দেখতে পাই জলচর, তখন আমরা বুঝতে পারবো যে এখানে উপপদ তৎপুরুষ সমাস হয়েছে এবং এখানে জলে এই কথাটি হচ্ছে উপপদ। মনে রাখতে হবে যে কৃত প্রত্যয় সাধিত শব্দের সাথে এক ধরনের শব্দ আমাদের সামনে রয়েছে, সেই শব্দগুলোকে আমরা বলি উপপদ। এই উপপদ সাধিত যে সমাস, সেই সমাসকে আমরা বলি উপপদ তৎপুরুষ সমাস। এভাবে তৎপুরুষ সমাসের যে ৯ প্রকার, সেই ৯ প্রকার সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা হয়ে গেল। এবং এর পাশাপাশি বাংলায় খুব গুরুত্বপূর্ণ এই সমাস অধ্যায়টি ৪টি গুরুত্বপূর্ণ প্রকারভেদও কিন্তু আমরা পড়ে ফেলেছি। আমরা আমাদের পরবর্তী ক্লাসটিতে সমাসের যে বাকি ২ প্রকার সমাস রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। এর পাশাপাশি আমরা এর পরবর্তী ক্লাসগুলোতে চেষ্টা করব তোমরা যে অধ্যায়গুলোতে সমস্যার মুখোমুখি হও সেই অধ্যায়গুলোতে বেশি বেশি জোর দিয়ে সেগুলো সম্পর্কে আলোচনা করার। এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের প্রশ্নের জন্য, উত্তরের জন্য, পুরো একটা ইন্টারঅ্যাক্টিভ সেশনের জন্য। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আমি নাহিয়ান, সবাই ভালো থেকো। ধন্যবাদ।